নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদের স্বাগত জানাই এই মনোবিদ্যার চ্যানেলে। আজকের পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করব। মনে রাখবে যে ক্লাস 11-এর মনোবিদ্যা, সেখান যে ক্লাস 11-এর যে এমসিকিউ বেসড যে এক্সাম হয়, সেই এক্সামের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ক্লাস 11 নয়, সাইকোলজির যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হবে। তো চলো দেখতে থাকো। ব্যক্তি মনোবিদ্যা প্রতিষ্ঠা করেন ব্যক্তি মনোবিদ্যা বা ইন্ডিভিজুয়াল সাইকোলজি, যেটার প্রতিষ্ঠাতা হলেন আলফ্রেড অ্যাডলার, যিনি একজন নিও ফ্রয়েডিয়ান হিসেবেও পরিচিত। অর্থাৎ ফ্রয়েডের যে আইডিওলজি ছিল বা ফ্রয়েডের যে পার্সপেক্টিভ ছিল, নিও ফ্রয়েডিয়ান যারা, তারা সরাসরি ফ্রয়েডকে অনুসরণ না করে ফ্রয়েডের মতন করে কিছু আইডিয়া তৈরি করেন, সাইকোলজিতে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেন। তো এই আলফ্রেড অ্যাডলার হলেন তাদের মধ্যে অন্যতম, যিনি এই ইন্ডিভিজুয়াল সাইকোলজি বা ব্যক্তি মনোবিদ্যার প্রতিষ্ঠা করেন। তারপরে বিশ্লেষণাত্মক মনোবিদ্যার জন্ম দেন কোন মনোবিদ? বিশ্লেষণাত্মক বা অ্যানালিটিক্যাল সাইকোলজি, এটার সাথে জড়িত আছে একটা অন্যতম বিখ্যাত নাম, সেটা হলেন কার্ল গুস্তাভ ইয়ুং। এই ইয়ুং ছিলেন ফ্রয়েডের একজন বন্ধু। ফ্রয়েডের সাথেই তিনি কাজ করতেন এবং ফ্রয়েডের যে চিন্তাভাবনা, সেই চিন্তায় অনুপ্রাণিত প্রথমে হয়েছিলেন, কিন্তু পরে ফ্রয়েডের সাথে একটু বচসা হয়ে ফ্রয়েডের থেকে বেরিয়ে নিজের মতন করে সাইকোলজির বিভিন্ন রকম কনসেপ্টগুলো আলোচনা করেন, বিভিন্ন প্রিন্সিপাল নিয়ে আসেন। ফ্রয়েডের মতে মানুষের সমস্ত আচরণের মূল শক্তি হিসেবে যে চাহিদা কাজ করে তা হলো, এটা হবে এই যৌন চাহিদা বা সেক্সুয়াল যে এনার্জি। সেইটা ফ্রয়েডের মতে যে মানুষের সমস্ত যে আচরণের মূল বিষয়বস্তু সেখানে লুকিয়ে রয়েছে। সেই কারণে এইটার জন্য ফ্রয়েড বিভিন্ন রকম ভাবে ক্রিটিসাইজড হয়। তাকে আজও তার এই যে বিষয়টা, সেটা বিভিন্ন সাইকোলজিস্ট তারা সমালোচনা করেন যে শুধুমাত্র যৌন চাহিদা বা সেক্সুয়াল এনার্জিটার দ্বারাই কোনো ব্যক্তির জীবনটা তার চারপাশে থাকতে পারে না। এরপরে মানবতাবাদী দৃষ্টিভঙ্গির প্রবর্তক হলেন মানবতাবাদী বা হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ। এটার সাথে যুক্ত আছেন অ্যাব্রাহাম ম্যাসলো, এ নামটি উল্লেখযোগ্য। এখানে না ফ্রয়েড হবে, কারণ ফ্রয়েড আমরা জানি মনোসমীক্ষণবাদ সাইকোঅ্যানালিসিসের সাথে জড়িত, ইয়ুং অ্যানালিটিক্যাল সাইকোলজির সাথে যুক্ত, আর অ্যাডলার একটু আগেই দেখলাম যে ইন্ডিভিজুয়াল সাইকোলজির সাথে যুক্ত। তাই ম্যাসলো হচ্ছে এখানে যিনি যার মোটিভেশনের উপরে সেই হায়ারার্কিক্যাল অফ মোটিভেশন যে থিওরি রয়েছে। এরপরে মানুষের প্রবল ইচ্ছা শক্তি এবং নিজের ভিতরে সঞ্চিত প্রবল সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেছে নিম্নলিখিত কোন মতবাদটি? তো জানবে মানুষের যে প্রবল ইচ্ছা শক্তি এবং নিজের ভিতরে সঞ্চিত প্রবল সম্ভাবনা, অর্থাৎ পোটেনশিয়াল, হিউম্যান পোটেনশিয়াল সম্পর্কে কথা বলেছেন এই মানবতামূলক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, যেটা হচ্ছে হিউম্যানিস্টিক সাইকোলজি, যেখানে আমরা উল্লেখযোগ্য সাইকোলজিস্টের নাম বলতে পারি, যেমন কার্ল রজার্স, অ্যাব্রাহাম মাসলো। এরাই হচ্ছে এই হিউম্যানিস্টিক পার্সপেক্টিভের বা হিউম্যানিস্টিক স্কুল অফ থটের সাথে জড়িত। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রথম মনোবিদ্যার সম্পূর্ণ পাঠ্যক্রমের সূচনা করা হয় কোন খ্রিস্টাব্দে? এটা আমাদের ভারতীয় মনোবিদ্যায় একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাল, যেটা হচ্ছে এই 1915 সাল, যবে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের মধ্যে মনোবিদ্যার সম্পূর্ণ পাঠ্যক্রম পড়ানো শুরু হয়। এবং তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মনোবিদ্যা বিভাগটি গঠিত হয়? তো এই পরপর কয়েকটা যে ইয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এই 1915-তে কি হয় যে দর্শন বিভাগের মধ্যে মনোবিদ্যাটাকে
পড়ানোর একটা চেষ্টা বা প্রচেষ্টা শুরু হয়। তারপর কি বলছে, এটা হবে 1916 সালে, অর্থাৎ তার পরের বছরই মনোবিদ্যার যে একটা নিজস্ব একটা ডিপার্টমেন্ট, একটা বিভাগ এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়ে যায় বা প্রতিষ্ঠা হয়। তারপর বলছে যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষণমূলক মনোবিদ্যা বিভাগ স্থাপন করেন কোন মনোবিদ? তো এটা মনে রাখবে যে নরেন্দ্রনাথ সেনগুপ্ত, যিনি এই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক্সপেরিমেন্টাল সাইকোলজির জন্য একটা আহ, বিভাগ বা ডিপার্টমেন্ট স্থাপন করেন। তারপরের প্রশ্ন, তো তো এই প্রশ্নের উত্তরটা হবে নরেন্দ্রনাথ সেনগুপ্ত। আচ্ছা, এর আগের একটা প্রশ্ন আমরা স্কিপ করে গেছি যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রায়োগিক মনোবিদ্যা অর্থাৎ অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? এটা হবে 1938। তো এখানে দেখো তিনটে সাল রয়েছে। 1915, যেখানে কি হয় যে দর্শন বিভাগে মধ্যে মনোবিদ্যার যে পাঠ্যক্রমটাকে ইন্ট্রোডিউস করানো হয়, অর্থাৎ মনোবিদ্যা পড়ানোর জন্য তখনো পর্যন্ত কোনো স্থায়ী বিভাগ চালু হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। দর্শন বিভাগ চালু ছিল, তাই দর্শনের মধ্যে মনোবিদ্যার একটা মানে অর্থাৎ দর্শনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে মনোবিদ্যাটাকে ইনক্লুড করা হয় এবং মনোবিদ্যার চর্চা শুরু হয়। তারপরে বলছে কি যে 1916 সাল, এই 1916 সালে কি হয় যে মনোবিদ্যার এবার একটা নিজস্ব ডিপার্টমেন্ট তৈরি হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপরে এই 1938 সালে কি হয় যে অ্যাপ্লাইড সাইকোলজি বা প্রায়োগিক মনোবিদ্যার যে বিভাগটা সেটা তৈরি হয়। এরপরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সমিতিতে মনোবিদ্যা ও শিক্ষা বিভাগটি স্থাপন করেন কোন মনোবিদ? এটাও এরও উত্তর হবে নরেন্দ্রনাথ সেনগুপ্ত। এই নরেন্দ্রনাথ সেনগুপ্তের ভারতীয় মনোবিদ্যার ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য একজন পথিকৃৎ এবং তার কন্ট্রিবিউশন আমাদের ভারতীয় মনোবিদ্যাকে ভীষণভাবে সমৃদ্ধশালী গড়ে তুলেছিল, এটা আমরা বলতে পারি, এবং তার আরো অনেক কন্ট্রিবিউশন আমরা দেখব। তো এর পরের প্রশ্ন, রিচার্ড ম্যানিং হোজেস এই বৃত্তিটি লাভ করেন? এরও উত্তর হবে এই নরেন্দ্রনাথ সেনগুপ্ত, যিনি এই রিচার্ড ম্যানিং হজেস এই যে স্কলারশিপটা সেটা তিনি পেয়েছিলেন। তারপর ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি এই পত্রিকাটি প্রথম কে প্রতিষ্ঠা করেন? এই ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি এই পত্রিকাটিও প্রকাশ করেছিলেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত। তাহলে নরেন্দ্রনাথ সেনগুপ্তের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কন্ট্রিবিউশন এখানে রয়েছে। এরপরে ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক সোসাইটির প্রথম সভাপতি নির্বাচন হন। ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক সোসাইটি, এটা ফ্রয়েডের আইডিয়া অনুযায়ী ভারতে একটা এই ফ্রয়েডের যে সাইকো অ্যানালিসিসের মতন ভারতেও সেটার চর্চা শুরু হয়েছিল, এবং তার যে প্রথম সভাপতি মনে রাখবে এটা হবে গিরীন্দ্র বোস। এই গিরীন্দ্র বোস তিনি ফ্রয়েডের সাথে কাজ করেছিলেন বা ফ্রয়েডকে তিনি নিয়মিত ফ্রয়েডের সাথে তার একটা যোগাযোগও ছিল, যেখানে তিনি এই সাইকো অ্যানালিসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেন। এরপরের প্রশ্ন, এক জাতীয় অন্তর্নিহিত শক্তি যা লিবিডো নামে পরিচিত তার কথা সর্বপ্রথম উল্লেখ করেন? এই লিবিডো এর কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেন সিগমন্ড ফ্রয়েড, যেটা হচ্ছে যে ওই সাইকোলজিক্যাল যে এনার্জিটা সেটাই বলা হয় লিবিডো। মানুষের মধ্যে যৌন প্রবৃত্তির বিকাশ ঘটে মানব জীবনের শুরুর দিকের কয়েকটি পর্যায়ের মাধ্যমে, যাকে বলা হয় কি বলা হয় যৌন মানস শক্তির বিকাশ বা সাইকো সেক্সুয়াল ডেভেলপমেন্ট। এটাও তোমরা মনে রাখবে, খুব উল্লেখযোগ্য একটা ধারণা। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রা এবং অইডিপাস এই দুই গ্রোইশার কথা প্রথম উল্লেখ করেন? তো ইলেকট্রা কমপ্লেক্স আর ইডিপাস কমপ্লেক্স, এটা বাংলায় ভাবে লেখা আছে। এই দুটো কমপ্লেক্স প্রথম উল্লেখ করেন ফ্রয়েড। এটা কি তোমরা যদি না জানা থাকে আমি বলি, ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে যে মায়ের যে একজন মেয়ের তার বাবার প্রতি একটা যে আকর্ষণ থাকে, অন্যদিকে ইডিপাস কমপ্লেক্স একটা ছেলের
তার মায়ের প্রতি যে আকর্ষণটা থাকে এবং বাবাকে নিয়ে সে যেভাবে ঈর্ষা করে, সেইটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। তারপরে এশিয়ার মধ্যে সর্বপ্রথম মানসিক রোগীদের জন্য চিকিৎসার বহির্বিভাগ স্থাপিত হয় কোন হাসপাতালে? অর্থাৎ আউটডোর পেশেন্টের যে বিভাগ, সেটা প্রথম এশিয়ার মধ্যে এই এসএসকেএম হাসপাতালে চালু হয়। গিরীন্দ্রশেখর বোস কলকাতার তিলজলায় যে মানসিক হাসপাতালটি প্রতিষ্ঠা করেন তার নাম হলো লুম্বিনী পার্ক। এটা গুরুত্বপূর্ণ। ইস্টার্ন ওয়েস্টার্ন সাইকোলজি এই পুরস্কারটি লাভ করেন, এটি হলেন দুর্গানন্দ সিনহা, যিনি একজন ভারতীয় মনোবিদদের মধ্যে উল্লেখযোগ্য। তিনি এই পুরস্কারে সম্মানিত হন। তারপরের প্রশ্ন, তো মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে মনোবিদ্যা বিভাগে যোগদান করেন গুনামুদিয়ান ডেভিড বোয়াজ। তারপর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে আরো কয়েকটি মনোবিজ্ঞানের শাখা যেমন ক্রিমিনোলজি, অ্যাপ্লায়েড সাইকোলজি, অর্গানাইজেশন সাইকোলজি এগুলোর প্রতিষ্ঠা করেন একই রকম ভাবে গুনামুদিয়ান ডেভিড বোয়াজ। কোন মনোবিদ ধর্ম সংস্কৃতি বিষয়ক বিশিষ্ট মনোবিদ হিসেবে খ্যাত? এটা হবে দুর্গানন্দ সিনহা। কোন মনোবিজ্ঞানী মনোসমীক্ষণ, রহস্যবাদ ও অতীন্দ্রিয়বাদ এগুলো নিয়ে গবেষণা করেছেন? এটা হবে ইন্দ্র সেন। এখানে যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, মানে মুখস্থ করে মনে রাখতে হবে। তো সেভাবেই একটু মনে রাখার চেষ্টা করো। আধুনিক মনোবিদ্যার সামাজিক বিজ্ঞান হিসেবে যে বিকাশ তার চিত্রটি তুলে ধরেছেন দুর্গানন্দ সিনহা। মনোবিদ্যার কোন শাখায় মনোবিদ্যার মৌলিক নিয়ম, নীতি, তত্ত্ব, সূত্র ব্যবহার করে আচরণের কারণ এবং ভবিষ্যৎ আচরণের সম্ভাবনা ব্যাখ্যা করা হয়? এটা হবে সাধারণ মনোবিদ্যা বা জেনারেল সাইকোলজি। তারপর মনোবিদ্যার কোন শাখায় ব্যক্তির আবেগ, চিন্তা, অভিজ্ঞতা ও আচরণের অস্বাভাবিক নিদর্শনগুলি তুলে ধরা হয়? যখন দেখবে অস্বাভাবিক ব্যাপার লুকিয়ে রয়েছে এবং নির্দিষ্ট মানসিক ব্যাধির লক্ষণ চিহ্নিত, রোগ নির্ণয় ও প্রতিকারমূলক ব্যবস্থা করা হয়। এবং মানসিক ব্যাধির লক্ষণ চিহ্নিত এবং রোগ নির্ণয় এগুলো সরাসরি ভাবে বুঝতে পারবে যে অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিদ্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তারপরে মনোবিজ্ঞানের কোন শাখার অনুশীলনের মাধ্যমে মনোবৈজ্ঞানিক নীতি, তত্ত্ব ও সূত্রগুলির প্রয়োগের মাধ্যমে অন্যের সঙ্গে সম্পর্ককে অনুধাবন, অপরের চিন্তাধারা, অনুভূতি ও আচরণকে উপলব্ধি এবং সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ানো যায়? এটা হবে সমাজ মনোবিদ্যা। সমাজ মনোবিদ্যায় আমরা ব্যক্তির সাথে সম্পর্ক এবং গ্রুপের মধ্যে তার কি অবস্থা রয়েছে এবং আমরা সোশ্যাল কগনিশন কিভাবে করে থাকি, তারপর অন্যের ব্যবহার সম্পর্কে কিভাবে ধারণা করে থাকি, যেটা অ্যাট্রিবিউশন বা অ্যাটিটিউড কিভাবে তৈরি হয়, এই সমস্ত কিছুই সমাজ মনোবিদ্যা বা সোশ্যাল সাইকোলজির মধ্যে আলোচনা করা হয়। মনোবিজ্ঞানের কোন শাখায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবেষণাগারে অথবা কোনো নিয়ন্ত্রিত পরিবেশে মানুষ ও প্রাণীর মানসিক প্রক্রিয়া ও আচরণ অনুশীলন করা হয়? তো মানুষের প্রক্রিয়া আমরা জানি যে মানসিক প্রক্রিয়াগুলো অত্যন্ত জটিল প্রক্রিয়া। সেটা কোথায়? সেটা পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে সেটা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয়, পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি বা পরীক্ষণমূলক মনোবিদ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ। মানুষের আচরণের সঙ্গে তার শরীরের যে অংশগুলি সংশ্লিষ্ট থাকে, মূলত মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি প্রভৃতি, সেই নিয়ে অনুসরণ করে মনোবিদ্যার কোন শাখা? তো এটা মনে রাখবে যে আমরা যে ব্যবহার করে থাকি, আমরা যে আচার-আচরণ করে থাকি, সেটার সাথে কিন্তু আমাদের মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার রয়েছে, তারপর আমাদের যে বিভিন্ন হরমোন রয়েছে, সেই হরমোনাল সিস্টেম এবং আমাদের যে বিভিন্ন রকম অন্যান্য যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেগুলোই কিন্তু জড়িত রয়েছে। তাই শারীরবৃত্তীয় মনোবিদ্যা বা ফিজিওলজিক্যাল সাইকোলজির মধ্যেই এই মনোবিদ্যার এই সংক্রান্ত বিষয়গুলো, যেখানে অর্থাৎ যে ফিজিক্যাল যে বেসিস কি রয়েছে সাইকোলজিতে, মানে আমরা সাইকোলজিক্যালি যেটা করছি, আমরা ডিপ্রেসড হচ্ছি বা অ্যাংজাইটি ফিল করছি বা আমরা ওভারথিঙ্ক করছি, এগুলোর যে বায়োলজিক্যাল যে বেসিস রয়েছে, অর্থাৎ ব্রেনের মধ্যে কোন রিজিয়ন এর সাথে যুক্ত রয়েছে বা আমাদের যে হরমোনাল সিস্টেম, সেখানে কোন হরমোনগুলো এর সাথে জড়িত রয়েছে, হ্যাঁ, সেইটা আলোচনা করে এই ফিজিওলজিক্যাল সাইকোলজি বা শারীরবৃত্তীয় মনোবিদ্যাতে। তারপরের প্রশ্ন, মনোবিদ্যার কোন শাখায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পর্যায়ক্রমিক বৃদ্ধি ও বিকাশের ধারা, তার বর্ণনা ও ব্যাখ্যা করা হয়? অর্থাৎ ক্রমশ আমরা যেভাবে ছোট থেকে বড় হই, আমাদের মধ্যে যে বিকাশটা ঘটে, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি বা এই বিকাশমূলক মনোবিদ্যার চর্চা বা আলোচ্য বিষয়। মনোবিদ্যার কোন শাখায় বিভিন্ন জ্ঞানমূলক প্রক্রিয়া যেমন মনোযোগ, স্মৃতিশক্তি, প্রত্যক্ষ, সৃজনশীলতা প্রভৃতির বিজ্ঞানসম্মত অধ্যয়ন করা হয়? যখনই দেখবে যে বিভিন্ন মেন্টাল প্রসেস বা
বিভিন্ন কগনিশনের সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেটা অবশ্যই কগনিটিভ সাইকোলজি হয়ে যাবে বা জ্ঞানমূলক মনোবিদ্যার অংশ হয়ে যাবে। এরপর মনোবিদ্যার কোন শাখায় মনোবিজ্ঞানের বিভিন্ন নীতি, সূত্র এবং পদ্ধতিগুলিকে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষামূলক পরিস্থিতিতে মানব আচরণের পরিবর্তন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োগ করা হয়? কি বলছে? সম্মতভাবে শিক্ষামূলক পরিস্থিতিতে মানব আচরণের পরিবর্তন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োগ করা হয়। তো এটা মনে রাখবে যে এটা হয়ে যাবে এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষা মনোবিদ্যা। তারপরে মনোবিদ্যার কোন শাখায় শিক্ষা প্রাতিষ্ঠানিক পরিবেশে মানুষের যে আচরণ সংঘটিত হয় তাকে বিভিন্ন মনোবৈজ্ঞানিক নীতি, তত্ত্ব, কৌশলের প্রয়োগের দ্বারা উন্নতিকল্পে ব্যবহার করা হয়? এটা কি হবে? এটা হচ্ছে অর্গানাইজেশনাল সাইকোলজি, যেখানে একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে, একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনে, একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের ভিতরে প্রত্যেকের আচার-আচরণ কিরকম হয় এবং সেই আচার-আচরণকে কিভাবে আরো উন্নত করা যায়, সেইগুলো নিয়ে মনোবিজ্ঞানের যে আলোচনা করা হয়, যে সূত্র তৈরি করা হয়, সেগুলো হচ্ছে এই শিল্প মনোবিদ্যা বা অর্গানাইজেশনাল সাইকোলজির গুরুত্বপূর্ণ অংশ। মনোবিদ্যার কোন শাখা মনোবিজ্ঞানের নীতি, তত্ত্ব, কৌশলের প্রয়োগের দ্বারা খেলোয়াড়দের মানসিক ও শারীরিক কর্মক্ষমতা বাড়ায় এবং ব্যক্তিত্বের উন্নতি ঘটায়? এটা হচ্ছে ক্রীড়া মনোবিদ্যা বা স্পোর্টস সাইকোলজি, যেটা যে সব দেখো একটা জিনিস, সবই কিন্তু মনোবিদ্যার যে শাখা, সেখানে মনোবিদ্যার বিভিন্ন তত্ত্ব, নীতি, সূত্র এগুলোই ব্যবহার করে সেই ফিল্ডে মানুষদেরকে, সেই ফিল্ডে যারা জড়িত রয়েছে সেই প্রফেশনাল দেরকে আরো যাতে তারা ভালো করে বা তাদের পার্সোনালিটি গ্রো হতে পারে বা তারা আরো ভালো করে পারফর্ম করতে পারে, সেই কাজে কিন্তু মনোবিদ্যা মানে দিনের পর দিন সাহায্য করে চলেছে। দেখতে দেখতে আমরা শেষের প্রশ্নগুলোতে চলে এসেছি। মনোবিজ্ঞানের কোন শাখায় মনোবিদ্যার বিজ্ঞানসম্মত বিধিগুলি প্রয়োগের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক লক্ষ্যগুলি অর্জনের কথা বলা হয়েছে? তো বোঝা যাচ্ছে এখানে রাজনৈতিক দিকে একটা প্রভাব ফেলবে এরকম মনোবিদ্যার যে দিক, সেটা কি হবে? যে রাজনৈতিক মনোবিদ্যা, পলিটিক্যাল সাইকোলজি। তারপর মনোবিদ্যার কোন শাখায় রাজনৈতিক আচরণকে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করা হয়েছে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক আচরণের পশ্চাতে মনস্তাত্ত্বিক প্রক্রিয়াটি জানার চেষ্টা করা হয়েছে? তো এটা কি হবে? এটাও হবে রাজনৈতিক মনোবিদ্যা। তারপরে যে মনোবিদ্যার কোন শাখায় মানুষের আচরণের ওপর তার সমাজ ও সংস্কৃতির যে প্রভাব তাকে মনস্তত্ত্বের আলোয় ব্যাখ্যা করা হয়েছে? এইটা জানবে যে অর্থাৎ কালচারটা আমাদের মনের উপর কিভাবে একটা প্রভাব ফেলে, সেইটা হবে সাংস্কৃতিক মনোবিদ্যা বা কালচারাল সাইকোলজিতে এটা আলোচনা করা হয়। মানুষের মনোবিদ্যার কোন শাখায় আচরণের ওপর তার সমাজ ও সংস্কৃতির প্রভাব, ঠিক আছে। তারপরে মনোবিদ্যার কোন শাখায় মানব আচরণের ওপর বহির্বিশ্বের বিভিন্ন ভৌত উপাদান যেমন তাপমাত্রা, আর্দ্রতা, প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টি, নদী, পাহাড় প্রভৃতির প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়? অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো সেগুলো আমাদের মনের উপর কিভাবে প্রভাব ফেলছে বা আমাদের আচার-আচরণ কিভাবে প্রকৃতি পরিবেশকে বিভিন্ন বিপর্যয়ের মুখোমুখি নিয়ে আসছে, সেইটা হবে এই পরিবেশ মনোবিদ্যা বা এনভায়রনমেন্টাল সাইকোলজির অংশ। তারপরে মনোবিদ্যার জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গির অপর কোন নামে পরিচিত? আচ্ছা, এটা মনে রাখবে যে মনোবিদ্যার জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি অর্থাৎ বলছে যে কগনিটিভ যে পার্সপেক্টিভটা, সেটা কি হবে? সেটা আহ এটা দেখতে হবে, দাঁড়াও। আচ্ছা, তারপর মনোবিদ্যার জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গির অপর নাম অপর কোন নামে পরিচিত? তো এটা জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি বা কগনিটিভ যে পার্সপেক্টিভ, সেটার সাথে সবচেয়ে কাছাকাছি জড়িত রয়েছে, সেটা হবে অবয়ববাদ। আচ্ছা, এই প্রশ্নটা একটু গোলমেলে লাগছে, কারণ এটা সরাসরি অবয়ববাদের সাথে যুক্ত বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, নিম্নলিখিত মনোবিদদের মধ্যে কোনজন ক্রিয়াবাদী মনোবিদ নন? ক্রিয়াবাদী মনোবিদ অর্থাৎ যিনি ফাংশনালিজমের পক্ষপাতিত্ব করেন না, এমন একজন। তো আমরা জানি উইলিয়াম জেমস, তিনি তো ফাংশনালিজমের প্রতিষ্ঠাতা। তারপর জন ডিউই, তিনিও জন ডিউই ইনি আচরণবাদের সাথে ইনিও রয়েছেন এখানে। অ্যাঞ্জেল, শুধু এখানে টিচেনার এমন একজন ব্যক্তি যিনি অবয়ববাদের সাথে বা স্ট্রাকচারালিজমের সাথে যুক্ত রয়েছেন। কোন মনোবিদের সহকারী হিসেবে মনোবিদ টিচেনার কাজ করেন? তো এটা বলেছিলাম আগে, মনোবিদ উন্ড অর্থাৎ উইলিয়াম উন্ডের শিষ্য ছিলেন এই টিচেনার।
লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালটি কত খ্রিস্টাব্দে সরকার অধিগ্রহণ করেন? এটা ১৯৭০ সালে এটা সরকারিভাবে এটা অধিগ্রহণ করা হয় এবং এটা সরকারি হাসপাতালে রূপান্তরিত করা হয়।